ওনাকে ক্ষমা করা হবে না। ওনাকে প্রয়োজনে দেশের মাটিতে প্রতিহত করা হবে। উনি বাংলাদেশের মাটিতে যেন পা রাখতে না হয়, আমি মনে করবো যে কি সেই আহ্বান এখন আসা উচিত। অনির্বাচিত সরকার কোনোভাবেই রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে তাহলে, বা ক্ষমতা আসন হয়, ক্ষমতা নিয়ে নেয়, তাহলে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এখানেই তাদের জন্য করা উচিত। এবং ইউনূস সাহেবকে প্রধান আসামি করে এখানে প্রত্যেককে করা উচিত। উনি যে জাতির সাথে এত বড় প্রতারণা করলেন, উনি দেখেন সবাই নারীর টানে ফিরে আসে দেশে। আমরা সুযোগ বা আমাদের বিভিন্ন সমস্যার কারণে যেতে পারি না, কিন্তু আমাদের মনটা পড়ে থাকে ওখানে। কিন্তু উনি দেখেন, উনি দেশের তো শুধুমাত্র আগে যেরকম ছিলেন এখনো সেরকম, দেশের সুখের সাথে উনি থাকেন না, দুঃখের সাথে উনি থাকেন না। যখন ওনার উপরে ব্যক্তিগতভাবে আক্রমণ হন, তখন উনি গিয়ে গার্ডিয়ান পত্রিকায় বিশ্বের 200 নামি দামি গুণী ব্যক্তিকে জোগাড় করে উনি ওনার পক্ষে প্রতিবাদ লিপি তৈরি করেন। উনি দেশের জন্য কি করেন? যেখানে দেশের এই 2টা বছর ছাড়া উনি কখনো দেশের কোনো ঈদে উৎসবে উনি ছিলেন না। এইবার উনি ঈদের আগের দিন ফ্রান্সে চলে গিয়েছে, প্যারিসে চলে গিয়েছেন। আজকে কেন ওনার প্রতি আমাদের এই দুঃখবোধটা কাজ করে জানেন? আমার ব্যক্তিগতভাবে দুঃখবোধটা কাজ করে এটার জন্য যে যখন উনি যে শিশুগুলোর জন্ম দিলেন, ফর এক্সাম্পল, যেমন উনি কতগুলো কমিশন করেছেন, এগুলো উনি করেছেন তো। যেমন জাতীয় ঐক্যমত্য কমিশনে ধরি, 2টা কমিশনের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করি। তাই জাতীয় ঐক্যমত্য কমিশনে উনি সভাপতি, আলী রিয়াজ সাহেব, প্রফেসর আলী রিয়াজ সাহেব সহসভাপতি। তাহলে উনি এই কমিশনের মাধ্যমেই তো সেখানে গণভোটের আয়োজন করা হলো। তাহলে গণভোটের আয়োজন করার পর তিনি কেন গণভোট যখন আজকে ছিনতাই হয়ে যাচ্ছে, জনগণের ভোটের অধিকার বা দেয়া প্রয়োগ করা ভোট যেহেতু ছিনতাই হয়ে যাচ্ছে, যার মাধ্যমেই হোক, উনি কেন একটি কথা বলেন না? তিনি কেন একটা সাংবাদিকদের সাথে একটা ইন্টারভিউ করেন না? তিনি কেন বাংলাদেশের সাংবাদিকদেরকে ডাকেন না? তিনি কেন বলেন না যে না, তোমাদের সাথে তো আমার কথা এটা ছিল না? ওনাকে ভিলেন বানাচ্ছে, বা ভিলেন, উনি নিজেও ভিলেন বানাচ্ছে না, এখন আমি বলবো উনি নিজেই ভিলেন। ওনার ভিতরে দুর্বলতা আছে, যে কারণে চুপ্পু রাষ্ট্রপতি চুপ্পু যখন কালের কণ্ঠে ওনার বিরুদ্ধে ইন্টারভিউ দিয়ে এতগুলো অভিযোগ আনলেন, উনি কি তার একটি কথার উনি জবাব দিয়েছেন? ওনার নীরবতা আমাদের জন্য মৃত্যু, আমাদের জুলাইয়ের মৃত্যু। ওনার এই নীরবতা, ওনাকে ক্ষমা করা হবে না। ওনাকে প্রয়োজনে দেশের মাটিতে প্রতিহত করা হবে। উনি বাংলাদেশের মাটিতে যেন পা রাখতে না হয়, আমি মনে করবো যে কি সেই আহ্বান এখন আসা উচিত। সে আহ্বান আসা উচিত, কারণ উনি বা ওনারা এখন সাধু সাজার জন্য বলছেন। যেমন আপনার আসিফ নজরুল সাহেব যা বলছেন, তাই কি তাহলে কি সবই কি ঠিক ছিলেন? উনি যে মামলার ফাঁক ফোকর গুলো দিয়ে গেছেন, এসব মামলার ফাঁক ফোকর দিয়ে আপনি কি হাসিনার বিচার নিশ্চিত হবে? এই যে তারা যে এতগুলো ট্রাইব্যুনালের পরিবর্তন করা হলো বা ট্রাইব্যুনাল সংখ্যা বাড়ানো হচ্ছে না, ওনারা একটি কথা বলছেন, ওনারা নিজেরাই তো বিচার বিভাগ স্বাধীন করে বিচার বিভাগ সচিবালয় করে গেলেন। এই আসিফ নজরুল সাহেব করেছেন। কই আজকে উনি কথা বলেন না কেন? উনি প্রেসকে ডাকেন না কেন? উনি বিএনপিকে চিঠি দেন না কেন? ওনারা তো সাবেক উপদেষ্টা, ওনারা একটা পোর্টফোলিও হোল্ড করেন। উনি এখন সাধারণ নাগরিক, কিন্তু তখন তো সাধারণ নাগরিক ছিলেন না। তাহলে ওনারা কাকে এই অ্যাডভান্টেজ গুলো দিতে চাচ্ছেন? কাকে ঠকিয়ে কাকে লাভবান করছেন? তাহলে আমাদেরকে সেদিন ঠকালেন কেন? আমাদেরকে কেন বিচার বিভাগের নামে তামাশাটা করলেন? কেন সচিবালয় করলেন? কেন আপনারা গণভোট করলেন? কেন গণভোটের প্রচারণা চালালেন? কেন আবার কার কথায় আবার গণভোট থেকে আপনারা নিজেরা প্রচারণা থেকে সরে গেলেন? ওয়াই? তাহলে প্রফেসর ইউনূস সাহেব উনি কি তলে তলে সবকিছু মীমাংসা করে, সে ডিপ স্টেটের সাথে সমঝোতা করে উনি সবাইকে গণভোটের দিকে নামাই দিয়ে সংবিধান লঙ্ঘন করে আজকে যে রাষ্ট্রপতির আদেশ বরখেলাপ করা হলো, ওনারই তো আইন যে 2টা শপথ পড়ানো হবে। সামনে নির্বাচন কমিশন যদি সাংবিধানিকভাবে যদি ওনারই ক্ষমতা না থেকে থাকে, তাহলে সংসদ সচিবালয় কেন আপনাকে 2টা অনুষ্ঠানের জন্য দাওয়াত দিল? কেন সংসদ সচিবালয় শপথ অনুষ্ঠানে তারা উল্লেখ করলেন যে আপনাদেরকে 2টি শপথ বাক্য পড়ানো হবে? তাহলে সেটা কি অবৈধ ছিল না? আচ্ছা, যদি সেটা সেই চিঠি যদি অবৈধ হয়, তাহলে নির্বাচন কমিশনার কিভাবে শপথ পড়ান? নির্বাচন কমিশনার যদি সাংবিধানিক ভাবে যদি উনি মনে করেন যে সংবিধান এটা নাই, তাহলে উনি একটা পক্ষকে একটা শপথ পড়ালেন, অপর পক্ষকে উনি 2টা শপথ পড়ালেন কেন? এই অমীমাংসিত মীমাংসাগুলো কোথায় আসবে? তার মানে আমাদের জন্য আরেকটা কলঙ্কজনক অধ্যায় তারা রেডি করে দিয়ে যে যার মতো করে পালিয়ে যাবে, আর এখন একে অপর উপরে দোষ চাপাবে। তা তো হবে না। আপনি ঢালাও ভাবে হত্যা মামলা দিলেন, সবাইকে জেলের ভিতরে আটকায় রাখলেন, আপনি কি শেখ হাসিনার বিচার এগুলো দিয়ে নিশ্চিত হবে? হবে না। তাহলে এই আইন, এই মামলাগুলো কার মাধ্যমে হয়েছে? সে আসিফ নজরুল সাহেবের মাধ্যমে হয়েছে। এটার দায় আবার এই আসিফ মাহমুদ বলেন, আবার নাহিদ বলেন,
যদিও সে আগে পদত্যাগ করে চলে সারা আসছে, সারা বাংলাদেশে আদালতে বিভিন্ন ধরনের নিয়োগ থেকে শুরু করে, ইভেন আপনার জেলা পিপি থেকে শুরু করে অ্যাটর্নি জেনারেল অফিস থেকে শুরু করে সব নিয়োগের মধ্যে অনেক অর্থ লোপাটের অভিযোগ, অর্থ নেওয়ার অভিযোগ তৎকালীন সময়ে ছিল। সবগুলো দায়িত্বে যারা ছিল ভয়ঙ্কর লোপাট ছাড়া আর কিছু হয়নি। এদের তৎকালীন সময়ে এই উপদেষ্টাদের ব্যাপারে বলা হয়েছিল যে এদের হিসাব নিকাশ প্রকাশ করা হোক, এরা তৎকালীন সময় প্রকাশ, মনে আছে? তারা যাওয়ার সময়ও তারা প্রকাশ করবে না। এটা কি মগের মূল্য? এটাকে মগের মূল্যের বিচার হতে হবে। আমি মনে করি এদের প্রত্যেকের বিরুদ্ধেই আপনি বলুন এদের আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমি সবাই প্রতি আহ্বান জানাই। 24-এর ঠিক আছে, 24-এর যদি ভুল আর এটা আমি কথাই বলতে চাই না। 24 তো পরিবর্তনের জন্য করা হয়েছিল। কি পরিবর্তনটা করেছে 1.5 বছরে বলেন? এদেরকে কোনো জবাবদিহিতে আনা যাবে না? আমি কয়েকজন যুক্ত করবো। দর্শক আপনারা যারা ইউটিউবে দেখছেন, আমি ইউটিউবের কমেন্ট বক্সে আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিয়েছি। পলাশ ভাই আমাদের সাথে কথা বলছে। আপনাদেরও যদি কোনো প্রশ্ন বা কোনো ছোট্ট প্রতিক্রিয়া থাকে, আপনারা 2-1 জন যুক্ত হতে পারেন, আমি আপনাদেরকে যুক্ত করার ইয়ে দিচ্ছি। যারা পলাশ চৌধুরী, যারা উপদেষ্টা ছিল এবং গুরুত্বপূর্ণ ছোটখাটো দায়িত্বে যারা ছিল, তারা কিন্তু বিদেশ থেকেই সবচেয়ে বেশি তাদেরকে আনা হয়েছে। হ্যাঁ, এখন 80% উপরে সব আবার বিদেশ চলে গেছে। আপনার মনে থাকবার কথা, ইউরোপ থেকে কয়েকজন আসছে। এরা ঠিক নির্বাচনের 2 দিন আগে ছুটির কথা বলে যে গেছে, আর ফিরে আসেনি। এটা কি ধরনের দায়িত্ব ছিল? এদের কি কোনো ধরনের একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকার পর ন্যূনতম জবাবদিহিতার তো একটা ব্যবস্থা থাকার কথা ছিল বা উচিত ছিল। এদের কি কোনোভাবেই কোনো জবাবদিহিতার আওতায় আনার কোনো সুযোগ আছে কিনা মনে করেন? এবং আমি মনে করি জাতির সাথে প্রতারণা করার জন্য এবং সংবিধান লঙ্ঘনের দায়ে সর্বপ্রথম তাদেরকে আপনি যেটা করতে পারবেন সেটা হলো যে তারা একটি সাংবিধানিক সরকারকে, একটি নির্বাচিত সরকারকে, যেহেতু এখনো সংবিধান বহাল, সুতরাং একটি নির্বাচিত সরকার, মানে যখন একটা বিপ্লব বা অভ্যুত্থানের মাধ্যমে যেটা হয়েছে যেটা এখন স্বীকৃত না, এখন তো আর কেউ আপনাকে জুলাই অভ্যুত্থান বা বিপ্লবকে অস্বীকার করছে না, এটা রাষ্ট্রীয়ভাবে অস্বীকৃত নাই। তাহলে যদি এটা স্বীকৃত না হয়ে থাকে, তাহলে যে সংবিধান ভঙ্গ করে যে সরকার গঠিত হয়েছে এবং সেই সরকারের যারা অংশ ছিলেন তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া যায়। সাংবিধানিক ভঙ্গ করার কারণেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। তারপরে তাদেরকে একে একে যে তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল, নিয়োগ বাণিজ্য ছিল, যে সব কথাগুলো আপনি একটু আগে আপনার বর্ণনায় তুলে ধরলেন, আমি মনে করি এগুলোর প্রত্যেকটা একটা ধরে ধরে প্রত্যেকটার বিচার করা উচিত এবং তাদেরকে আপনার যেই বর্তমান বিদ্যমান আইন আছে সে বিদ্যমান আইনেই তাদেরকে, মানে এই সংবিধান লঙ্ঘন বলেন যাই বলেন, সেখানে শেখ হাসিনা যে আইন করে দিয়ে গেছে যে সাংবিধানিকভাবে কোন অনির্বাচিত সরকার মানে যদি কোনোভাবে মানে আপনার রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে, তাহলে বা ক্ষমতা আসন হয়, ক্ষমতা নিয়ে নেয়, তাহলে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। আমি মনে করি এটা এখনো কার্যকর আছে, যেহেতু সংবিধান কার্যকর আছে। তো সুতরাং আমি মনে করি এখানেই তাদের জন্য করা উচিত এবং ইউনূস সাহেবকে প্রধান আসামি করে এখানে প্রত্যেককে করা উচিত। কিন্তু এটার থেকে আমি মনে করি না যে এখান থেকে দায় মুক্তি পেতে পারে না, ধরো না, মানে আসিফ, নাহিদ বা তাদের যতটুকু রেসপন্সিবিলিটি আছে সেটা নিতে হবে। হ্যাঁ, তাদের একটা কথা আমরা শুনি বুঝি, তারা হয়তো মানে অতটা বুদ্ধিমত্তার করতে পারে নাই। ওদেরকে আসিফকে, মাহফুজকে, এই পোলাপানগুলিকে ওখানে দিয়েছে কেন? তারা কি সাধারণ মন্ত্রিত্বের দায়িত্ব পালন করার জন্য দেওয়া হয়েছিল? তাদেরকে দেওয়া হয়েছিল জুলাইয়ের যে স্পিরিট ছিল, যে কারণে হ্যাঁ জুলাই হয়েছিল, সেগুলিকে আদায় করে বাংলাদেশকে ওই পথে নেওয়ার জন্য। ওরা যদি আদায় করতে না পারে, কখনো শুনেছেন যে আমরা পারতেছি না, আমরা যেভাবে যাচ্ছি এভাবে পারতেছি না, সুতরাং আপনারা আসেন আমাদেরকে হেল্প করুন, কখন বলছে কথা? রাইট না, এটাই হলো কথা, আমাদের অভিযোগ এই জায়গায়। তারা যদি তখন ওই 2টা বছর কন্টিনিউ করে না যেত বা 18 মাস কন্টিনিউ করে না যেত, তাহলে আজকে আমাদের মনে কোনো দুঃখ থাকতো না। আর তারা যেহেতু সেদিন তারা পারতেছে না, তারা এই করতেছে না, তাহলে তোমরা সেখানে বাবা বসে বসে কি দুধু খাইছো, ফিডার খাইছো? তোমরা 3 মাসের মাথায় 2 মাসের মাথায় চলে আসতা, কারণ তোমাদেরকে দেয়া হয়েছে ওটা প্রতিনিধিত্ব করার জন্য। এটা তোমাদের আন্দোলন, তোমরা বলো, কিন্তু তোমাদের আন্দোলন তোমরা রক্ষা করার ব্যাপারে কি ভূমিকা নিয়েছো আজকে তোমাদেরকে সেটাও পরিষ্কার করতে হবে, যদি তোমাদেরকে দায় মুক্তি নিতে হয়। এই যে তাদেরকে দায় মুক্তি দেওয়ার প্রশ্ন আসছে না আইনের মাধ্যমে, আইনি প্রক্রিয়ায়, আমি 100 বার তাদেরকে দায় মুক্তি দেওয়ার পক্ষে, কিন্তু আমি মনে করি না দেওয়া যাবে না।
অসম্ভব। না আমি একটা আপনার বলি, ১,৫০০ না আমি মানুষের একটা বলি, জীবনের বিনিময়ে না আপনি না আকাম করবেন, কুকাম করবেন, এরপর আপনার দায় মুক্তি দিবে, এত ঠেকা পড়ে না না। এই কারণে বলছি, এই কারণে বলছি যে এখানেই শর্ত, যেহেতু এইটা আপনি অ্যাপিল করার পাওয়ার যোগ্য কিনা সেটা আপনাকে প্রুভ করতে হবে। কারণ আপনি যদি আকাম করে থাকেন আর আকাম করে আসে আপনি নিজে যদি জুলাইকে হত্যা করেন, আপনি যদি জুলাই মানে আপনি সৃষ্টিও করার দাবি করেন, আবার আপনি গলা টিপে হত্যাও করেন, তাহলে তো আপনার দায় মুক্তি হয় না। আমি ওটাই আপনাকে কারেকশন করছি। অবশ্যই আমরা যদি যেহেতু তাদের মাধ্যমে আমাদের জুলাই জেলা রক্ষা হয়। পরিষদের নামে যদি ২৫ কোটি টাকা লোপাট করে থাকে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া আর কি নাম ইয়ে হাসনাত আব্দুল্লাহ, তার অন্যান্য দেশের অন্যান্য জেলা এবং অন্যান্য জায়গার অবস্থা কি? এখন এটা সঠিক না ব্যাঠিক একজন দায়িত্বশীল লোক, রাস্তার লোক বলে নাই। বর্তমানে মানে চেয়ারে অধিষ্ঠ যিনি আছেন জেলা প্রশাসক কুমিল্লার, তিনি দায়িত্ব নিয়েই বলেছেন। আমরা তো সেটাই উপরে কথা বলার আমাদের যথেষ্ট সুযোগ রয়েছে। আমি শুধু এইটা তো লাস্ট আসলো, আমি পুরো প্রক্রিয়াটা চাই। এই যে আমরা বললাম না যে তাদের সবচেয়ে বড় অপরাধ তো এটার থেকেও আরো ওই জিনিসটা, যে আমরা পারছি না। আপনি তো একটু আগে আপনার বক্তব্যে বলেছেন, আপনার কনভারসেশনে আপনি বলেছেন যে আমরা পারছি না। এটা কি আমরা শুনেছি? আমরা শুনি নাই। এই যে তাদেরকে সামনে রেখে সাইনবোর্ড রেখে, এখন যদি তারা বলে আমাদেরকে সাইনবোর্ড রেখেছে আমরা দায় নিব না, এটা কি আমরা মানবো? মানবো না। কারণ তুমি তো সেদিন সাইনবোর্ড হিসেবে ব্যবহৃত হচ্ছ, এটা তো তোমরা বলো নাই আমাদেরকে। বরং তোমরা সেখানে সেটার অংশ হয়ে আমাদের কাছ থেকে তোমরাও বিচ্ছিন্ন হয়ে গেছো। এক্স্যাক্টলি। কিন্তু তোমাদের তো আমরা প্রমোট করেছি। তোমরা আমাদের কাছে বিচ্ছিন্ন হয়ে যাও এটা তো চাই নাই। কেন তোমরা তখন আমাদেরকে জানাও নাই? আমরা যারা তোমাদেরকে প্রমোট করার জন্য আমরা রাতের পর রাত, ঘন্টার পর ঘন্টা গলাবাজি করেছি, কেন তোমরা আমাদেরকে সেখানে অ্যাকোমোডেট করো নাই, আমাদের সাথে শেয়ার করো নাই? এখন যদি বলো যে না আমরা তো জানি না, তা হবে না। সেজন্য বলছি তুমি যেহেতু সেখানে ছিলা যে আনটিল শেষ দিন পর্যন্ত, তাহলে তোমাদেরকে অবশ্যই সেটার জবাবদিহিতা তোমাদেরকে নিশ্চিত করতে হবে। না হলে তোমরা দায় মুক্তি পাবা না, এই অধিকার তোমরা হারাবা। এবার তাদের হারানো। আর তারপরে তো এটার সাথে তো যেসব অভিযোগগুলো আসছে, আপনি বলছেন অভিযোগ যে কেউ করতে পারে। এখন আমার বক্তব্য হলো যিনি অভিযোগ করেছেন তিনি তারটা প্রমাণ করুন। যে কেউ করতে পারার এক জিনিস, আর যিনি ওই দায়িত্বে রয়েছেন তিনি বর্তমান জেলা প্রশাসক। আমি ওটাই বলছি, এখন ওনার আরো সুস্পষ্ট করে জিনিসটাকে আরো, যেহেতু এখন আমরা আজকে আর এই ধরনের অভিযোগ এমন না যে আজকে নতুন হচ্ছে, তারা যখন ক্ষমতায় ছিল বিভিন্ন ভাবে উঠছে, বিভিন্ন ভাবে উঠতেছে। হ্যাঁ, বিভিন্ন ভাবে উঠেছিল, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আমি ওটাকে জাস্টিফাই করছি না। আমি শুধু একটা জিনিসের দাবি জানাচ্ছি আপনার অনুষ্ঠানের মাধ্যমে, যে এই অভিযোগটাকে আরো অফিসিয়াল করা। অফিসিয়াল করতে গিয়ে যদি মামলা করতে হয়, দুর্নীতি দেখতে হয়, তাহলে দুর্নীতি দমন কমিশনকে জানানো, তাদেরকে আহ্বান করা। এই যে এই এত বড় একটা দুর্নীতি হলো, তারা দুর্নীতি যে জেলা মানে যিনি জেলা পরিষদ প্রশাসক আছেন, তিনি যেন তার উদ্যোগে অভিযোগটা করেই বা বক্তব্যটা দিয়ে উনি ক্ষান্ত না হয়ে যান। আমি চাই উনি আগামী কালকে দুদককে আহ্বান করেন যে দুদক এসে যেন জিনিসটার তদন্ত করে। তাহলে আমরা আরো বেশি কমফোর্ট ফিল করব এবং ওনার প্রতি আরো যাতে আস্থাবোধ করবে। আমি বলি নাই উনি মিথ্যা বলছেন। আমরা মনে করি যে অবশ্যই কেউ না কেউ এই অভিযোগের পক্ষে দুদকে অভিযোগ করবে বা অভিযোগকে উনি নিজেই করবে। হ্যাঁ, ওনার অফিসের পক্ষ থেকে করুক, অসুবিধা নেই। দুদক জি, জি, আপনাকে ধন্যবাদ। আমি আসছি আপনার কাছে।